নমস্কার। আমরা শুনছি আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস অগ্নি পরীক্ষার ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব চতুর্থ পর্বটি। আমরা গত পর্বে শুনেছিলাম তাপসী সিনেমা দেখতে গেছে কিরিটির সঙ্গে। হঠাৎ তার মাথা ধরেছে। কিন্তু সত্যি কি তার মাথা ধরেছে, নাকি নিছক ছলনা? আসুন শুনে নিই আজকের পর্বটি। অন্ধকার ঘরে তার মা এলো। এতটুকু শব্দ, পরক্ষণেই আলোর বন্যায় ভাসিয়ে গেল সব। চিত্রলেখার উৎকণ্ঠিত প্রশ্নের বাকিটা যেন মেয়ের বিছানার কাছে আসিয়া আছাড় খাইল। কখন ফিরেছিস? মাথা ধরল কেন? মাথা ধরার আবার কেন কি? এমন কিছু তো নতুন নয় ব্যাপারটা। তাপসী উঠিয়া বসে। নয় তা তো বুঝলাম, কিন্তু আজ হঠাৎ সিনেমা দেখতে গিয়ে। চিত্রলেখা মেয়ের কাছে বেশ একটু ঘনিষ্ঠ হইয়া বসে। থাক না, উঠছিস কেন? বলছি যে হঠাৎ এইভাবে মাথা ধরা। ইয়ে, কিরিটি কিছু বললে টললে নাকি? এত মৃদু কণ্ঠস্বর চিত্রলেখার যেন ফিস ফিস করার মতো শোনায়। বলবে আবার কি? আর মাথা ধরার সঙ্গেই বা সম্পর্ক কি তার? বিরক্ত গোপন না করিয়াই উত্তর দেয় তাপসী। না না, মানে তাই বলছি। ইয়ে, একটা কিছু না হলে। তুমি কি বলতে চাও, স্পষ্ট করে বলো তো? তীব্রস্বরে প্রশ্ন করে তাপসী। মেয়ে স্বরের তীব্রতায় চিত্রলেখা যেন আত্মমর্যাদা ফিরিয়া আসে। স্বরের তীব্রতায় মেয়েকে কি আর হার মানাইতে পারেন না সে? খুবই পারে। নেহাতি মেয়ের ওপর সহৃদয়তা দেখাইতে আসিয়াছে বলিয়াই কি না? কি জানি কিরিটির কোনো ব্যবহারে মর্মাহত হইয়াই বিছানা লইয়াছে কিনা। অবশ্য কিরিটি তেমন ছেলে নয়, কিন্তু মানুষের ধৈর্যেরও তো সীমা আছে একটা। নিজের মেয়ের মেজাজটিও তো জানতে বাকি নেই তাহার। আর কিছুই নয়, ওই যে সিথিটিতি পড়িয়া একটা কিম্ভূত কিমাকার বেশে সিনেমা যাওয়া, সেই সম্বন্ধে নিশ্চয় কোনো মন্তব্য প্রকাশ করিয়া থাকিবে। অথবা কি জানি, হয়তোবা তাও নয়, বিবাহের প্রস্তাব। কিন্তু সে যাই হোক, আর নরম হইলে চলবে না চিত্রলেখার। তীব্রস্বরে টেক্কা দিয়া সেও বলে, কি বলতে চাই সেটুকু বোঝবার মতো বুদ্ধি অবশ্যই আছে তোমার। এমন কচি খুকি নও তুমি। বলতে চাই কিরিটি আজ প্রপোজ করেছে কিনা। নিজের আমলের ভাষাটাই ব্যবহার করে সে। প্রপোজ? তাপসী হঠাৎ হাসিয়া ফেলে। ঠিক আন্দাজ করেছ দেখছি। চিত্রলেখা ঈষৎ সন্দিগ্ধভাবে বলে, সত্যি বলছিস তো? কিভাবে, মানে ঠিক কি বললে বল দেখি। বাবলুকে জিজ্ঞেস করো না, কাছেই তো ছিল। যেন বাবলুকে সাক্ষী রাখিয়া মনের কথা ব্যক্ত করিয়াছে কিরিটি। শোনো কথা। বাবলু তো এই এলো, তার মুখেই শুনলাম যে তুমি আগে চলে এসেছো। ডিরেক্ট বাড়ি চলে এসেছিলে নাকি ময়দানের দিকে একটু ঘুরে টুরে? চিত্রলেখার কথার ছাদে যেন কেমন একটু স্কুল লোলুপতা, যেন কথার প্যাচে ফেলিয়া মেয়ের কাছে হইতে কি একটা গোপন তথ্য জানিয়া লইতে চায়। পাগলামি বেশি করো না। বিছানা হইতে নামিয়া পড়িয়া টেবিলের ধারে আসিয়া একটা বই টানিয়া লইয়া বসে তাপসী। হোপলেস। বিরক্ত হইয়াই প্রস্থান করে চিত্রলেখা। হায়, চিত্রলেখার মতো নির্লজ্জ কি আর কেউ আছে জগতে? এখনো সে মেয়ের ভবিষ্যৎ ভাবিতে যায়, ভালো করিতে চেষ্টা করে। বাবলুকে প্রশ্ন করিবার রুচিও থাকে না। যা খুশি করুক সব। মা চলিয়া যাইতে ঘরের আলো নিভাইয়া দিয়া আবার শুইয়া পড়ে তাপসী। মাথা ধরাটা মিথ্যাই বা বলা চলে কি করিয়া? মাথার মধ্যে যেন ছিঁড়িয়া পড়িতেছে। সত্যিই বটে, কতদিন আর এইভাবে চালানো যাইবে? নিজের মনের চেহারা স্পষ্ট করিয়া দেখিতেও ভয় করে আজকাল।
এই দুরন্ত আকর্ষণকে কতদিন আর ঠেকাইয়া রাখিতে পারিবে তাপসী? কোন মন্ত্রের জোরে, কোন দেবতার দোহাই দিয়া? সেই প্রচণ্ড আকর্ষণের সংস্রব ত্যাগ করিবার প্রবল সংকল্প প্রতিদিনই কত সহজে ভাঙিয়া পড়ে। অথচ না, 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 কিছুতেই না, সে অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। চিত্রলেখার সহজ হিসাবের সঙ্গে তাপসের হিসাব মেলানো সম্ভব নয়। ভাবা গিয়াছিল কিরিটি আর সহজে আসিবে না। যতই হোক মান মর্যাদা বলিয়া একটা জিনিস আছে তো মানুষের। কিন্তু দুইজনের ধারণা উল্টাইয়া দিয়া পরদিনই নিতান্ত নির্লজ্জের মতো আসিয়া হাজির হইল লোকটা। কি না তাপসীর খোঁজ লইতে আসিয়াছে। তাপসীর মাথা ব্যথার চিন্তায় বোধ করি সারা রাত ঘুমই হয় নাই তাহার। দৈবক্রমে আসা মাত্রই তাপসীর দেখা পাওয়ায় প্রসন্ন হাসির আলোয় যেন ঝকমক করিয়া ওঠে কিরিটি। শরতের সোনালি সকালের সঙ্গে ওর মুখের হাসিটা ভারী মানানসই। ঈশ্বরকে ধন্যবাদ। পিঠের আঁচলটা টানিয়া হাতের উপর জড়াইয়া লইতে লইতে তাপসীও হাসি মুখে বলে, তা হঠাৎ ঈশ্বরের ওপর এত অনুগ্রহ? তার অশেষ করুণার জন্যে। আশা করিনি এসেই এইভাবে আপনাকে দেখতে পাব, মানে এমন সুস্থভাবে। হঠাৎ প্রকাশিত আবেগের ভাষাটাকে মোড় ঘুরাইয়া একটু সরল করিয়া লয় কিরিটি। যেন ধন্যবাদটা যদি ঈশ্বরের পাওনাই হয় তো তা কেবল তাপসীকে শারীরিক সুস্থ রাখিবার দরুন। তাপসী মনে মনে হাসিয়া লইয়া বলে, তবে কি আশা করেছিলেন? মাথার যন্ত্রণায় ছটফট করছি? ডাক্তার বদ্যিতে বাড়ি ভরে গেছে? যায় যায় অবস্থা? আহ, কি যে বলেন! আপনাকে এক সময় না ভারী বকতে ইচ্ছে করে সত্যি। তাপসী হাসিয়া ফেলিয়া বলে, বকুন। বকব না, এইরকম আপনি আজ্ঞে করে বকে সুখ হয় না। তবে না হয় তুই তোকারি করুন। হঠাৎ একেবারে ডবল প্রমোশন? অতটা কি পেরে উঠব? মাঝামাঝি একটা রফা করতে আপত্তি কি? আপত্তি? আপত্তি আবার কোথায়? দূরত্বের সকল ব্যবধান ঘুচাইয়া সমস্ত হৃদয় যে ঝাঁপাইয়া পড়িতে চায় ওই উন্মুখ হৃদয়ের দরজায়। কিন্তু না, 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 তুমি সম্বোধনের নিকট আবেষ্টনের মধ্যে তাপসী আপনাকে রক্ষা করিবে কিসের জোরে? আগুন লইয়া এই ভয়াবহ খেলায় হার মানিতে হয় যদি? কিরিটিকে দেখিলে নিজেকে বাঁধিয়া রাখা যে কত কঠিন সে কথা তো নিজের কাছে আর অজানা নাই আজ। গতরাত্রের কত প্রতিজ্ঞা, কত সংকল্প কোথায় ভাসিয়া গেল এই খুশিতে ঝলমল মুখখানি দেখার সঙ্গে সঙ্গে। তবে বরং কঠিন ব্যবহারের নিষ্ঠুর আঘাতে দূরে সরাইয়া রাখা সম্ভব, কিন্তু সম্প্রীতির সরসতার মধ্যে নয়। হায় ঈশ্বর! তাপসী কি করিবে? অতীতের দুঃস্বপ্ন ভুলিয়া, কাল্পনিক অপরাধের বিভীষিকা ভুলিয়া শরতের এই নরম সোনালি আলোর মতো নিজেকে সমর্পণ করিয়া দিবে? ন্যায় অন্যায়ের বিচারই যদি করিতে হয়, ওই হাস্যোজ্জ্বল মুখখানি ম্লান করিয়া দেওয়াই কি সুবিচার? এই আগ্রহে উন্মুখ হৃদয়টিকে ফিরাইয়া দেওয়াই কি ন্যায়? নিজের হৃদয় শতদাহ হয়তোবা সহ্য করা যায়, কিন্তু কিরিটিকে ফিরাইয়া দিবার জোর যে আজ আর কোথাও খুঁজিয়া পাইতেছে না তাপসী। দূর অতীতের একখানি বিস্মৃত মুখ স্মরণ করিবার প্রাণপণ ব্যর্থ চেষ্টায় নয়, নয় নীতি ধর্মের খুঁটি আঁকড়াইয়া থাকিবার প্রাণান্ত চেষ্টায়। সকালের খোলা আলোয় মুখের লেখা পাঠ করা শক্ত নয়। তুমি বলিতে চাওয়ার আবদারে তাপসীর মুখের আলো ছায়ার খেলা কিরিটির চোখে ধরা পড়ে সহজেই। তবুও কি ভাবিয়া তুমি বলে সে। ম্লান গম্ভীর মুখে বলে, আপত্তি আছে বুঝলাম, তবু মানলাম না তোমার আপত্তি। একটা কথা তোমাকে আমার জানাবার আছে তাপসী, শোনবার সময় হবে আজ? কথাটা যে কি সেই কথা কি বুঝতে বাকি আছে তাপসীর?
চিত্রলেখার বড় আকাঙ্ক্ষার সেই কথা। কিন্তু তাপসীর সেই কথা শুনিবার সময় কোথায়? আজ নয়, কাল নয়, কোনো দিনই নয়। মনকে সে ঠিক করিয়াছে, তাই অন্যদিকে মুখ ফিরাইয়া বলে, না। কিন্তু সেই কথা যে আমাকে বলতেই হবে, না বলে উপায় নেই। না বলতে পেয়ে কি আশ্চর্য! আপনার দরকার আছে বলেই যে সকলের দরকার হবে তার মানে কি? আপনার কথা হয়তো আমার কাছে অপ্রয়োজনীয়। তেমনি মুখ ফিরাইয়াই কথা বলে তাপসী। কিলিটি কি প্রতিজ্ঞা করিয়াছে যে কোনো অপমানেই টলিবে না? তা নয়তো এত অবহেলার পরেও এমন ব্যগ্রভাবে কথা কয় কি করে? তুমি বুঝতে পারছো না তাপসী, শোনবার প্রয়োজন হয়তো তোমারও আছে। আমার অবশ্য আরও আগেই বলা উচিত ছিল, শুধু গুছিয়ে বলতে পারার ক্ষমতার অভাবেই সাহস করতে পারিনি। কিন্তু এইভাবে আমি আর পারছি না। আর তাপসী যেন পারিতেছে। প্রতিনিয়ত নিজের সঙ্গে যুদ্ধ করিতে করিতে কত ক্লান্ত হইয়া পড়িয়াছে বেচারা। কে হিসাব রাখিতেছে তাহার? কে সন্ধান লইতেছে সেই ক্ষতবিক্ষত রক্তাক্ত হৃদয়ের? কিরিটিকে দেখিবার আগেই কি স্নিগ্ধ শান্তি জীবন ছিল। সুখ না থাক, একটা ছায়াছন্ন শান্তি, নিশ্চিন্ত বিষাদ, অকাল বৈধব্যের মতো ভবিষ্যৎ সম্বন্ধে একটা সকরুণ নির্লিপ্ততা। তখন এমন রাগী ঘুম হরণ করিয়া নিঃশব্দে প্রেতের মতো অতীত আসিয়া বর্তমানের ওপর ছায়া ফেলিত না। ছদ্মবেশী শয়তানের মতো ভবিষ্যৎ আসিয়া লোভ দেখাইত না। কিরিটিকে দেখিবা মাত্র মনের সেই স্থির প্রশান্তি এমন বিপর্যস্ত হইয়া গেল কেন? এই 24 বছর বয়সের মধ্যে কখনো কি কোনো পুরুষকে চোখে দেখে নাই তাপসী? চিত্রলেখারও তো এটি নতুন প্রচেষ্টা নয়। মেয়ের জন্য পাত্রের আমদানি তো অনেক দিন হইতেই করিতেছেন। আর তাছাড়া বাইরের জগতে ঘুরিয়া বেড়াইতে গেলে কত মানুষের সংস্পর্শে আসিতে হয়। তবু ব্যর্থ যৌবনের কত বসন্তই তো অনায়াসে পার হইয়া গেল। আর কিরিটির কণ্ঠস্বর শুনলে কেন যে শরীরের সমস্ত রক্ত মাথায় আসিয়া জমা হয়, মুখ দেখিলে কেন যে সমস্ত ভুল হইয়া যায়। বন্ধুর বেশে এ যেন পরম শত্রু। কিরিটির আবার না পারিবার কি আছে? নিজের সঙ্গে এমন যুদ্ধ করিতে হয় তাহাকে। বড়জোর আশা নিরাশার দ্বন্দ্ব, তার বেশি নয়। নিজের হাতে নিজের হৃৎপিণ্ড ছিঁড়িয়া ফেলিয়া দিবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার ধারণা কি কিরিটির আছে? হঠাৎই কেমন যেন রুক্ষ শোনায় তাপসীর গলার স্বর। আমি আর পারছি না, দয়া করে রেহাই দিন আমায়। দয়া? রেহাই? আমি তোমার কথাগুলো ঠিক বুঝতে পারছি না তাপসী। বুঝতেও হবে না কষ্ট করে। এইটুকু জেনে রাখুন, আপনার সংস্রব আমার অসহ্য। না, কিরিটিও আহত হয় তবে। নইলে ছায়ের মতো সাদা দেখায় কেন তাহার মুখটা? জানলাম, এই দিকটা সত্যি ভেবে দেখিনি কোনো দিন। নিছকই ভদ্রতা রক্ষার দায়ে কি দুর্ভোগটাই না ভুগতে হয়েছে তোমাকে। আর তারই সুযোগে এতদিন অনর্থক বিরক্ত করে এসেছি আমি। যাক, নির্বোধ লোক তো পৃথিবীতে থাকবেই, কি বলো? ঈশ্বরকে ধন্যবাদ যে যা বলবার ছিল সেটা বলে ফেলেনি। বললে হয়তো শুধু নির্বোধই বলতে না, পাগলও বলতে। আচ্ছা, চলি। এই বলিয়া সত্যই চলিয়া গেল। তাপসীর মুখের কথাটাই সত্য বলিয়া জানিয়া গেল তবে। কিন্তু এ কি শুধু কথা? তীক্ষ্ণ তীর নয় কি? তীক্ষ্ণ আর বিষাক্ত। আহারের টেবিলে গত সন্ধ্যার কথাটা পাড়িল সিদ্ধার্থ। দিদির ঢং লইয়া দিদিকে দুই ভাই খানিকটা বাক্য যন্ত্রণা দেওয়ার শুভবুদ্ধির বশেই বোধ করি কথাটা পাড়িয়াছিল বেচারা। কিন্তু অমিতাভ ঘটনাটা শোনা মাত্রই জ্বলিয়া উঠিয়া বলে, চলে এসে এমন কিছু বাহাদুরি হয়নি, উচিত ছিল না যাওয়া। কিন্তু সকালবেলায় আবার কি করতে এসেছিল ওটা? মান অপমানের লেশ নেই? সিদ্ধার্থ অবাক হইয়া বলে,
ও কি রে দাদা, ভদ্রলোকের সম্বন্ধে হঠাৎ এইরকম বেপরোয়া কথাবার্তা বলছিস যে? আরে যা যা, রেখে দে তোদের ভদ্রলোক। ভদ্রলোক হলে ভেতরে একটু আত্মসম্মান জ্ঞান থাকতো। সিদ্ধার্থ বরাবরই কিছুটা কিরিটির দিক ঘেঁষা, তাই তর্কের সুরে বলে, তা নেই তার কি প্রমাণ পেলি হঠাৎ? চোখ থাকলেই দেখতে পেতিস। নেহাত মার আদরের অতিথি বলেই চুপচাপ থাকি, নইলে একদিন আচ্ছা করে এমন শুনিয়ে দিতাম যে ভদ্রলোককে আর এই বাড়ির গেট পার হতে হতো না। সিদ্ধার্থের অবশ্য কিরিটির ওপর দাদার অকারণেই তিক্তভাবের খবরটা কিছু কিছু জানা ছিল, কিন্তু এমন প্রকাশ্যে যুদ্ধ ঘোষণায় সত্যিই অবাক হইয়া যায়। এবং অমিতাভর মন্তব্যটা দিদির মুখছবির ওপর কতটা প্রভাব বিস্তার করিল আর নয়নে একবার দেখিয়া লইয়া বলে, কি ব্যাপার বলতো দাদা, মিস্টার মুখার্জি তোর কাছে টাকা ধার করে শোধ দিতে ভুলে যাননি তো? যা যা, ওসব বাজে মার্কা ইয়ার কি করতে হবে না। আমি জানতে চাই ও যখন তখন এই বাড়িতে আসে কি করতে? কি দরকার ওর? তাপসী এতক্ষণ নিরপেক্ষভাবেই মাছের কাঁটা বাজিতেছিল। এখন অমিতাভর কথা শেষ হইতে সহসা আরক্ত মুখে বলিয়া ওঠে, বাড়িটা আশা করি তোমার একলার নয়? চশমার কোণ হইতে অবহেলা ভরে একবার দিদির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া অমিতাভ উত্তর দেয়, আগে জানা আছে সেই কথা, এবং সেই জন্যই বেশি কিছু বলি না। ভদ্রলোক ভদ্রলোকের বাড়িতে বেড়াতে আসবে, এতে বলবারই বা কি আছে রে বাপু, তাও তো বুঝি না। সালিসে সুরে সিদ্ধার্থ আপন মতামত ব্যক্ত করে, কিন্তু অমিতাভ নিবৃত্ত হয় না, আরও তীক্ষ্ণ স্বরে বলে, ভদ্রলোক যদি শুধু ভদ্রভাবে লোকের বাড়ি বেড়াতে আসে তাতে কিছুই বলার থাকে না, কিন্তু একটা মতলব নিয়ে ঘোরাঘুরি করতে দেখলে ঘৃণা করবই, আর শুধু তাকে নয়, যারা তাকে প্রশ্রয় দেয় তাদেরও। অর্থাৎ মাকে দিদিকে সে আজকাল ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে। তাপসীকে উত্তেজিত হইতে বড় একটা দেখা যায় না। মার সঙ্গে কথা এত ঠান্ডা মাথায় কয় যে চিত্রলেখায় জ্বলিয়া যায়, কিন্তু অমিতাভর কথায় বড় বেশি উত্তেজিত দেখায় তাহাকে। উত্তেজনার মুখে তর্কের খাতিরে হয়তোবা নিজের মতবিরুদ্ধ কথাটাই বলিয়া বসে, কিংবা মতবিরুদ্ধও নয়, নিজের মনের আসল চেহারা নিজেরই জানা নাই তাহার। উত্তেজনার মুখে প্রকাশ হইয়া পড়ে, তাই বলিয়া বসে, তাই যদি হয় সেটা কি খুবই সৃষ্টি ছাড়া কাণ্ড হবে বলে তুমি মনে করো অভি? তা এতই যখন বুঝতে শিখেছ, এটুকুও বোঝা উচিত ছিল তোমার, যে তোমার ভাষায় মতলব নিয়ে ঘোরাঘুরি করাটা অসম্ভব কিছুই নয়, অস্বাভাবিকও নয়। হতো না যদি বাড়ির সকলের জীবনটাও ঠিক স্বাভাবিক হতো। এই বলিয়া চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়ায় অমিতাভ। সন্দেহের আর অবকাশ থাকে না, বোঝা যায় চিত্রলেখার শিক্ষা সকল ক্ষেত্রেই ব্যর্থ হইয়াছে। অতি আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ অমিতাভর চিত্রবৃত্তির শিকড়ও গাড়িয়া বসিয়া আছে পিতামহীর আমলের কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার বনভূমিতে। তাপসীর সেই খেলাঘরের বিবাহটাকে খেলা বলিয়া উড়াইয়া দিবার সাহস বা ইচ্ছা তাহারও নাই। তাই তাপসীর প্রণয় লাভেচ্ছুক কিরিটিকে দেখিলে আপাত মস্তক জ্বলিয়া যায় তাহার। আর যদিও বা তাপসী বড়ত্বের দাবি রাখে, তবুও দাদাগিরি ভাবটা বরাবরই অমিতাভ ফলাইয়া আসিয়াছে বলিয়াই নিজের বিরক্তি স্পষ্টভাবে প্রকাশ করিতে দ্বিধা করে না। কিন্তু তাপসী বা হঠাৎ এত জোর পাইল কোথায়? নিজের বিষয়ে সাহস করিয়া বলিবার মতো জোর? অমিতাভর কাছে তো চিরদিনই কাঁদিয়া পরাজয় মানিয়া আসিয়াছে সে, অথচ যা বলে চিত্রলেখা শুনিলে অবাক বনিয়া যাইত। স্বাভাবিক নয় বলে যে তাকে স্বাভাবিক করে নেবার চেষ্টা মাত্র না করেই ভাসিয়ে দিতে হবে, জীবনটা কি এতই সস্তা অভি? তা বেশ তো, জীবনটা দামি করেই তোলো না। অমিতাভের সুরে প্রচ্ছন্ন ব্যঙ্গ। বরং মার মনে একটা সান্ত্বনা থাকবে যে একজনও মানুষ হলো। তবে এও যেন, এই বাড়ির ভাত বেশি দিন বরদাস্ত করা আমার পক্ষে শক্ত। কি বাজে বাজে বকছিস দাদা? সিদ্ধার্থ কথাবার্তার সুর লঘু করিয়া আনিতে চেষ্টা করে। অমিতাভ কিছু বলিবার আগেই
রঙ্গস্থলে আসিয়া হাজির হয় চিত্রলেখা। মনে হয় যেন আগাগোড়া বর্মাবৃত্ত অবস্থায় সাজোয়া গাড়িতে চড়িয়া একেবারেই ফিল্ডে নামিয়াছে সে। রণংদেহীর সুরেই বলে বসে, দেখো বেবি, অভি তুমিও রয়েছ, ভালোই। আমি আজ সন্ধ্যায় একটা পার্টি দিতে চাই। মিস্টার মুখার্জি হবেন তার প্রধান অতিথি। বেবির এনগেজমেন্টটা আজ 5 জনের সামনে পাকাপাকি করিয়ে নিয়ে তবে আমার কাজ। এইভাবে বেশি দিন সমাজে সকলের আলোচনার বস্তু হয়ে থাকা আমার রুচি বিরুদ্ধ। চিত্রলেখার কপাল জোর এইমাত্র অমিতাভ সঙ্গে ঝগড়ায় জিতিতে গিয়া একরকম কথা বলিয়া বসিয়াছে তাপসী। এখন অমিতাভ সামনেই বা মার কথার প্রতিবাদ করে কোন মুখে? আর চোখে একবার মেয়ের দিকে তাকায় আলয় চিত্রলেখা। না, কোনো প্রতিবাদই আসিল না। ভাগ্যিস খুব ঝোপ বুঝিয়া কোপ মারা হইয়াছে। বাবা, এইবারে ধরা পড়িয়া গিয়াছ। যতই হোক, চিত্রলেখার বুদ্ধির কাছে তোদের বুদ্ধির গুমর। তা অবশ্য বিধাতা পুরুষও এইবার চিত্রলেখার সহায় হইয়াছেন। বেবির গতরাত্রের না হোক মাথা ধরার পর ভোরবেলায় কিরিটি যখন হন্যে হইয়া ছুটিয়া এসেছে এবং দিব্য সপ্রতিভ বেবি তাহার সঙ্গে সপ্রেমে হাস্য পরিহাসের দৃশ্যটা দোতলার জানালা হইতে যাই চোখে পড়িয়াছিল তাহার, তাই না তাহার এত সাহস? তা যা ভাবিয়াছিল সে তাছাড়া কিছুই নয় বাপু, বুঝিতে আর বাকি নাই তাহার। কালকের কিছু একটা বেয়াদবির জন্যই অপরাধী ব্যক্তিটি সকাল না হইতেই ছুটিয়া আসিয়াছিল মার্জনা ভিক্ষা করিতে। তা আসিবেই তো, মেয়েদের চিনিতে যে এখনো দেরি আছে তাহার। আর শুধু তাহারই বা কেন, গোটা পুরুষ জাতিটারই। কিন্তু চিত্রলেখা তো আর পুরুষ নয় যে জানিতে বাকি থাকিবে যে তাহার বেয়াদবিটাই পছন্দ করে মেয়েরা। বরং প্রার্থিত বেয়াদবির অভাব দেখিলে অসহিষ্ণু নারী প্রকৃতি খাপছাড়াভাবে বিগড়াইয়া যায়। কিন্তু এমন মূল্যবান তথ্যটা কি আর ভাবি জামাতাকে শিখাইয়া দিবার বিষয়? দিবার হইলে এতদিনে কিরিটির ব্যাপারে সুরাহা হইয়া যাইত। অমিতাভ মার দিকে ও বোনের দিকে 1 সেকেন্ড তাকাইয়া লইয়া বলে, পার্টি দেবে, সেটা তোমার বিজনেস, তাতে আমাদের অনুমতির দরকার হবে না নিশ্চয়ই? অনুমতির দরকার হবে এখনো এতটা দুর্ভাগ্য হয়নি বলেই বিশ্বাস। তবে কিছুটা সাহায্যের দাবি রাখি। আমি এখন যাদের যাদের বলবার বলতে বেরোচ্ছি। ঘুরে এসে নিমন্ত্রিতদের একটা লিস্ট তোমায় দেব। তুমি কয়েকটা জিনিস আমায় এনে দেবে, আর নিউ মার্কেট থেকে কিছু ফুল। খাবার টাবার সম্বন্ধে আমি নিজেই সমস্ত ব্যবস্থা করব, তোমাদের কোনো ভার দিতে চাই না। গাড়ি ঘুরিয়ে নিউ মার্কেট থেকে ওই সামান্য জিনিস কয়টা আর ফুলও তো তুমি অনায়াসে আনতে পারো মা। ওর জন্য আর আমাকে ভার দিয়ে খেলো হবে কেন? আর তাছাড়া আমি আজ বাড়ি থাকছি না। এই বলিয়া অমিতাভ ঘর ছাড়িয়া বাহির হইয়া যায়। চমৎকার ভাগ্যটি আমার বটে। চিত্রলেখা উল্টানো 2 হাতের সাহায্যে ক্ষোভ প্রকাশ করিয়া অমিতাভর পরিত্যক্ত চেয়ারটা টানিয়া বসিয়া পড়িয়া বলেন, সতীনের ছেলে মেয়েকে প্রতিপালন করলেও বোধ হয় এর থেকে ভালো ব্যবহার পাওয়া যেত তাদের কাছ থেকে। তা ছেলে মেয়েদের কাছ থেকে সহযোগিতা না পাইলেও চিত্রলেখা অনুষ্ঠানের ত্রুটি মাত্র রাখিল না। এত অল্প সময়ের মধ্যে এমন সৌষ্ঠব সম্পন্নভাবে কাজ করা যে একমাত্র চিত্রলেখার পক্ষেই সম্ভব, সেই কথা তাহার পরম শত্রুতেও অস্বীকার করিতে পারিবে না। তা সম্ভব হইয়াছে কি আর অমনি? সমস্ত জীবনটাই তো চিত্রলেখা উৎসর্গ করিয়া দিয়াছে কাহার পায়ে? ওই সভ্যতা সৌষ্ঠবের পায়েই নয় কি? প্রতিনিয়ত পারিপার্শ্বিক সমস্ত প্রতিকূলতার সহিত সংগ্রাম করিতে করিতে ক্ষতবিক্ষত হইয়াছে। স্বামী সন্তান সকলের সহিত বিরোধ করিয়া আসিয়াছে। নিজে মুহূর্তের জন্য বিশ্রামের শান্তি উপভোগ করতে পারে নাই, তবুও হাল ছাড়ে নাই। তাই না আজ 10 জনের একজন হইয়া সমাজে বিচরণ করিতেছে। তবু তো ছেলে মেয়েদের মানুষ করিয়া তুলিবার জন্য কতই না পরিকল্পনা ছিল, কিছুই প্রায় সফল হয় নাই। উপযুক্ত অর্থের অভাবে অনেক উচ্চ আদর্শকে খর্ব করিতে হইয়াছে। হায়,
ছেলেমেয়েরাও চিত্রলেখার সেই আত্মত্যাগের মর্ম কোনোদিন বুঝিল না। কাহাদের জন্য চিত্রলেখার এই সংগ্রাম, এই সাধনা? কি নিরুপায় অবস্থার মাঝখানে ভাসাইয়া দিয়া স্বামী চলিয়া গেলেন। একদিনের জন্যও কি সেই অবস্থার আঁচ তাহাদের গায়ে লাগিতে দিয়াছেন চিত্রলেখা? একা অসহায়া নারী সমস্ত দায়িত্ব বহন করিয়া লগি ঠেলিতে ঠেলিতে মাঝ দরিয়া হইতে তীরের কাছাকাছি আসিয়া পৌঁছাইয়াছে আজ। কিন্তু বেচারা চিত্রলেখার ভাগ্যে যার জন্য চুরি করি, সেই বলে চোর। ছেলেমেয়েরা এমন একটা ভাব দেখায় যেন চিত্রলেখা আজীবন তাহাদের অনিষ্ট করিয়াই আসিতেছে, যেন সেই বুড়ি ঠাকুমার কাছ হইতে গোবর গঙ্গাজলের দীক্ষায় দীক্ষিত হইয়া জীবন কাটাইতে পারিলেই তাহাদের ভালো ছিল। কি নিষ্ফল জীবন চিত্রলেখার! তবুও তো কই ওদের হিতচেষ্টা হইতে নিবৃত্ত হইতে পারে না। বেবির কাছ হইতে শত লাঞ্ছনা গঞ্জনা খাইবার পরেও বেবির জন্যই অসাধ্য সাধনের সাধনা করিয়া মরিতেছে। তাহাকে জীবনে সুপ্রতিষ্ঠিত না দেখা পর্যন্ত মরিয়াও যেন শান্তি হইবে না চিত্রলেখার। এই যে আজকের ব্যাপারটা, এর জন্য কত কাঠখড় পোড়াইতে হইতেছে এবং হইবার সম্ভাবনা রহিয়াছে। কে তাহার হিসাব রাখে? এর জন্য কত দিন কত দিকে যে কৃচ্ছ সাধন করিতে হইবে, ইচ্ছামতো অর্থ ব্যয় করিবার সামর্থ্য যদি থাকিত আজ। মনীন্দ্রের জন্য মন কেমন না করিয়াই হিংসাই হয় বেশি। যেন সব কিছু জ্বালা যন্ত্রণা চিত্রলেখার ঘাড়ে চাপাইয়া টেক্কা মারিয়া চলিয়া গিয়াছেন মনীন্দ্র। এই আজকের ব্যাপারে চিত্রলেখার পরিশ্রমের চাইতে উদ্বেগটাই ছিল প্রবল, যে মেয়ে শেষ পর্যন্ত সহজ থাকিলে হয়। নিজের সন্তানকে চিনিতে পারা যায় না, এর চাইতে দুর্দান্ত পরিহাস আর কি আছে জগতে? নিমন্ত্রিতের সংখ্যাটা বিরাট কিছু নয়, নিতান্তই বন্ধুগোষ্ঠী কয়েকজন, যাহাদের কাছে সব কিছু দেখাইয়া তৃপ্তি নাই। আর চিত্রলেখার সেজ কাকিমার পরিবার। অনেক ভাগ্যে এই সময়টা যখন কলিকাতায় তাহারা রহিয়াছেন, দেখিবার এবং দেখাইবার এমন সুযোগ কয়বার আছে। কিরিটির মতো জামাই সংগ্রহ করার যে সেজ কাকির স্বপ্নেরও বাহিরে, এ কি আর বলিয়া বুঝাইতে হইবে? তাহার মেয়ের তো সেই রূপ, কালো হাতি বলিলেও অত্যুক্তি হয় না। তার উপর আবার নাকি বার 2 আইয়ে ফেল করিয়া নাম কাটা সেপাই হইয়া বসিয়া আছে। কন্যার সৌন্দর্য গর্বে নতুন করিয়া যেন বুকটা 10 হাত হইয়া ওঠে। আর তাছাড়া বিদ্যা, টকাটক করিয়া MA পর্যন্ত পাশ করিয়া ফেলিল। হোঁচটও খাইল না, ধাক্কাও খাইল না। শুধু একটি জিনিসের নিতান্তই অভাব, আর যেই অভাবটা চিত্রলেখার মনে একটা গহর রাখিয়া দিয়াছে, মডার্ন কালচারের অভাব। বেশভূষা পারিপাট্য যে নাই মেয়ের তা নয়, তবু কেমন যেন সামঞ্জস্যহীন, অসম্পূর্ণ। হয়তোবা 10 দিন খুব বাড়াবাড়ি করিল, আবার 10 দিন যেমন তেমন করিয়া ঘুরিয়া বেড়াইতে শুরু করিল। আর সেই মূর্তি লইয়া বাহিরের লোকের সামনেও বাহির হইতে আপত্তি নাই, এ আর শোধরানো গেল না। আর তাছাড়া নাচ গানের দিকেও আজকাল আর যাইতে চাহে না। অকৃত্রিম সাধারণ গলায় কথা বলে, কথাবার্তা কোনো কিছুরই কায়দা জানে না। অথচ সেজ কাকিমার মেয়ে লিলি সেই পাটের গাঁটের মতো দেহটা লইয়া কি নাচ নাচিয়াই বেড়ায়। কথাবার্তার চালচলনে একেবারে কায়দা কানুন দুরস্ত। 5টা বাজিতে লিলি আসিয়া হাজির হইল। মা আসিতে পারিবেন না, তাই একাই আসিয়াছে সে। চিত্রলেখার রোষক্ষুব্ধ প্রশ্নের উত্তরে মিহিমিহি আর আদুরে গলায় বলে, কি করব বলুন বড়দি, মার যে ভীষণ মাথা ধরে উঠল। আমারই আসা সম্ভব হচ্ছিল না, নেহাতি আপনি দুঃখিত হবেন বলেই। অসীম দয়া তোমার এবং তোমার মার। কিন্তু সেজ কাকা? বাবার তো কদিন থেকেই প্রেশারটা বেড়েছে। ও, টম জিম, তাদের যে আজ ম্যাচ রয়েছে, শুনে খুশি হলাম। এইরকম মণিকাঞ্চন যোগ হওয়াটা একটু আশ্চর্য। এই যা। ভারী মুখে সরিয়া যায় চিত্রলেখা অন্য অভ্যাগতদের আবর্থনা করিতে। যা করিবে সবই তো একা। আজ বেবি বিয়ের কোণে, তাকে কিছু আর এই ভার দেওয়া চলে না।
আর কিছুই নয়, এটি সেজ কাকিমার ঈর্ষার ফল। দেখিলে বুক ফাটিয়া যাইবে তো। লিলি ছুটিয়া আসিয়া বলে, এই বেবি, তোর বর কখন আসবে রে? সত্যি বলতে কি ওই জন্যেই এলাম আরও। তাপসী হাসিয়া বলে, ও কি, বরং বলো জামাতা বাবাজি, তুমি আমার মাসি হও না? ছেড়ে দে তো ওই কথা, সত্যি বল না রে। কি করে জানবো, এলেই দেখতে পাবে। ইস, উনি আবার জানেন না, বলবি না তাই বল। এই শাড়িখানা কত দিয়ে কিনলি রে? ফাইন শাড়িখানা। তাপসী হাসিয়া বলে, আমি আর কোথায় কিনলাম, মা তো, মায়েরই পছন্দ। মা, মাই গড, এখনও তোর শাড়ি ব্লাউজ বড়দি পছন্দ করে দেন? আছিস কোথায়? তা বরটিকে পছন্দ করার ভারটা নিজের ভাগে কিছু রেখেছিস নাকি সেও মা যা করবেন? নিশ্চয়ই তো, আমি ওসব নিয়ে মাথা ঘামাই নে। ইস, ইনোসেন্ট গার্ল একেবারে। তবুও যদি না সেই দিন বড়দির মুখে শুনতাম। রুমাল মুখে চাপিয়া খুব খুব করিয়া হাসিতে থাকে লিলি। তাপসী সহসা গম্ভীর হইয়া বলে, কি শুনলে? এই, সে বেচারা প্রেমে সাঁতার পাথার খাচ্ছে একেবারে, আর তুমি? হঠাৎ যেন চকিতে শিহরিয়া ওঠে তাপসী। এই এই, রুমালে লেগে যায়নি তো? হতচকিত লিলি বলে, লেগে যাবে? কি লেগে যাবে? রং, তোমার কোটিংটা বোধহয় কাঁচা রয়েছে এখনো। তা কথাটা মিথ্যে নয়, লিলিকে দেখিলে একটা সদ্য রং করা কাঁচা মাটির পুতুল বলিয়াই মনে হয়। লিলি পরিহাস প্রিয় বটে, কিন্তু নিজে পরিহাস করা এক, আর অপরের পরিহাস পরিপাক করা আরেক। তাই মুখটা ফুলাইয়া উত্তর দেয়, কি আর করব বল, তোর মতন তো খাঁটি পাকা রং নিয়ে জন্মায়নি ভাই, আমাদের কাঁচা রং মাখা ভিন্ন আর উপায় কি? তাপসী তাড়াতাড়ি বলে, আচ্ছা বসো, কাঁচা পাকার তর্ক এসে করব, একবার নিচের তলা থেকে ঘুরে আসি। মা একটা কাজ বলেছিলেন, দারুণ ভুলে গেছি। মাসির হাত এড়াইবার জন্য এই সহজ কৌশলটা আবিষ্কার করিয়া বাঁচিয়া যায় যেন। এই ধরনের পচা পুরনো সস্তা রসিকতাগুলো সহ্য করা যে তাপসীর পক্ষে কত বিরক্তিকর, সেই কথা আর কে বুঝিবে। নিতান্তই নাকি পরিহাসের উত্তরে হাস্য পরিহাস না করিলে অভদ্রতা হয়, তাই নিজেরও তাহাতে যোগ দেওয়া। যাহা বলিতে হইয়াছে তাহার জন্য যেন তিক্ত হইয়া ওঠে মনটা। দূর ছাই, এদের কবলমুক্ত হইয়া কোথাও সরিয়া পড়াটাই ভালো। বাগানের মধ্যে প্রিয় পরিচিত সেই জায়গাটিতে বরং বসা যাক খানিক। একদা মনীন্দ্র যেই জায়গাটিতে একটা সিমেন্টের বেদি গাঁথাইয়া রাখিয়াছিলেন মাঝে মাঝে আসিয়া বসিবার জন্য, জায়গাটা তাপসীর একান্ত প্রিয়। আসিয়া বসিলে যেন বাবার উপস্থিতি অনুভব করা যায়। তাপসী চলিয়া গেলে লিলি রাগে ফুলিতে থাকে। বাস্তবিক, কাঁচা রঙের উল্লেখে কোন মেয়েই বা অপমানের জ্বালায় ছটফট না করে। সত্যি বলতে কি, তাপসীর উপর একটা আকর্ষণ অনুভব করিলেও ওই যে ওর কেমন একটা স্বাতপ্রিয় আভিজাত্যের ভাব আছে, ওইটাই লিলির হাড়পিত্তি জ্বালাইয়া দেয়। আর কিছু নয়, রূপের গরব। আর তেমনই এক চোখা ভগবান, রূপ দিয়াছে, দিয়াছে স্বাস্থ্যটাও। এমন অনবদ্য দিতে হয় যে রোগা হইতেও জানে না, মোটা হইয়াও পড়ে না, বরাবর একরকম, যেন একটি নিটোল পাকা ফল। রসের প্রাচুর্য আছে, আধিক্য নাই, শ্বাস আছে, ভার নাই। আর লিলির বিধাতা শৈশববোধেই এত শাঁসালো আর রসালো করিয়া গড়িয়াছেন যে লিলিকে আধুনিক হইবার সমস্ত উপকরণই যেন তাহার দেহে উপহাস হইয়া দাঁড়ায়। অতএব সুমধ্যমা তুমি রূপসীদের ওপর যদি সে হাড়ে চটা হয় তো দোষ দেওয়া যায় না। তার ওপর আবার যদি সে রূপসী একটি কন্তর্পকান্তি বর্জকার করিয়া ফেলে। হায়, শুধু কি লিলি জ্বলিতে থাকে? তাপসীর ভেতর কি দুর্দমনীয় জ্বালা, সেই কথা বুঝিবার সাধ্য লিলির আছে?
নিজেকে সমস্ত কোলাহল আর সমারোহের মাঝখান হইতে বিচ্ছিন্ন করিয়া লইয়া বাগানের এক প্রান্তে গিয়া নিজেকে যেন ছাড়িয়া দেয় তাপসী। হে ঈশ্বর, এ কি করিতে বসিয়াছে সে? অমিতাভর ওপর প্রতিশোধ লইতে গিয়া নিজেকে কোন অধঃপাতের পথে ঠেলিয়া দিবার আয়োজন শুরু করিয়াছে। আর অধঃপাত ছাড়া আর কি বলা যায়? আর ঘণ্টা দুয়ের মধ্যে এতগুলো লোককে সাক্ষী রাখিয়া কিরীটির সঙ্গে বিবাহবন্ধন পাকা করিয়া ফেলিবার দলিলে সই করিতে হইবে তাহাকে। আত্মহত্যা ছাড়া আত্মরক্ষার আর কোনো উপায় থাকিবে না তাহার। বাবা, বাবা, তুমি কেন তোমার আদরের বেবির জীবনের এই জটিল জ্বরটা না ছাড়াইয়া দিয়া নিশ্চিন্ত হইয়া চলিয়া গেলে? নিঃসঙ্গ তাপসীর আশ্রয় কোথায়? কে তাহাকে সত্যকার উচিত অনুচিত শিক্ষা দিবে? যখন নিজের হৃদয়ের সঙ্গে আপোষ ছিল তখন তবু সহজ ছিল। সহজ ছিল চিত্রলেখার অসঙ্গত ইচ্ছাকে হাসিয়া উড়াইয়া দেওয়া। আজ যে দ্বন্দ্ব বাঁধিয়াছে আপন হৃদয়ে, একে উড়াইয়া দেওয়ার আর সহজ কই? অমিতাভ ছেলে মানুষ হইলেও উচিত কথাই বলিয়াছিল। সত্যই তো, কি প্রয়োজন ছিল কিরীটিকে এত প্রশ্রয় দিবার? দিনের পর দিন কিসের আশা দিয়া তাহাকে প্রলুব্ধ করিয়া আসিয়াছে তাপসী? নিজের মনের নিজের অজানিত চাপা লোভের বশে নয় কি? আর সেই লোভই ভদ্রতার ছদ্মবেশে পদে পদে প্রতারিত করিয়াছে তাপসীকে। কিরীটিকে প্রত্যাখ্যান করিবার মতো সাহস যোগাইতে দেয় নাই। বিদ্রোহের একটা ভান করিয়া আসিয়াছে বটে বরাবরই, কিন্তু আত্মসমর্পণে উন্মুক্ত চিত্র লইয়া বিদ্রোহের অভিনয় করার কি সত্যই কোনো মানে আছে? হয়তোবা এতদিন যে বিকাইয়া যায় নাই সে শুধু কিরীটির ভীরুতার জন্যই। দস্যুর মতো লুণ্ঠন করিয়া লইবার শক্তি কিরীটির নাই, প্রার্থীর মতো অপেক্ষা করে। অসতর্ক কোনো মুহূর্তে ওর এই নিশ্চেষ্ট সম্ভ্রমের ভঙ্গি কি অসহিষ্ণু করিয়া তুলে নেয় তাপসীকে। যদি কিরীটির দিক হইতে সাহসের প্রাবল্য থাকিত, তাপসী কি খুঁটি আঁকড়াইয়া টিকিয়া থাকিতে পারিত? কে জানে। কোনোদিন তো এমন স্পষ্ট করিয়া মনকে প্রশ্ন করিয়া দেখে নাই। সভয়ে পাশ কাটাইয়া চলিতে চেষ্টা করিয়াছে মাত্র। অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করিতে করিতে হঠাৎ একসময় যেন কঠিন হইয়া ওঠে তাপসী। প্রশ্নে প্রশ্নে ক্ষতবিক্ষত করিয়া তোলে নিজেকে। কেনই বা সে চিরকাল এমন বঞ্চিত হইয়া থাকিবে? পাপের ভয়ে, নাকি সেই খেলা ঘরের বরের আশায়? দুটোই সমান অর্থহীন। যেই কাজের জন্য সে নিজে এক বিন্দু দায়ী নয়, তাহার পাপ পুণ্যের ফল ভুগিয়া মরিবার দায় কেন তাহার? বোকামি, স্রেফ বোকামি। আশাহীন, আনন্দহীন, প্রেম স্পর্শহীন নিরর্থক জীবনটা জনশূন্য ঘরে নিরর্থক জ্বলিয়া যাওয়া মোমবাতির মতো কেবলমাত্র জ্বলিয়া জ্বলিয়াই নিঃশেষ হইতে থাকিবে। প্রতিনিয়তই নিজেকে চাবুক মারিয়া মারিয়া ধর্ম বজায় রাখাটাই কি নারী ধর্ম? আর চাবুক তো শুধু নিজেকে মারা নয়, আরও একখানি আগ্রহ উন্মুখ প্রসাদ ভিক্ষুক হৃদয়কেও যে চাবুক মারিয়া ফিরাইয়া দিতেছে। বুলু, 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 কোথায় সেই অপরিণত বয়স্ক বালক? সে কি আজও বাঁচিয়া আছে? স্বামীতে দাবি লইয়া কোনোদিন কি উপস্থিত হইবে তাপসীর কাছে? স্বামী বলিয়া গ্রহণ করিতে পারা যায় এমন যোগ্যতা অর্জন করিয়াছে কি? তাপসী কি তাহাকে খুঁজিয়া বেড়াইবে? কিন্তু তাপসীর সহায়কে মা প্রতিকূল, অভি নিতান্তই বিমুখ, আর বাবলু তো বালক মাত্র। তবে কে? নানি? নানি তো তাহার জীবনের শনি, নয়তো কি? মনে মনে সেই শনিকে উদ্দেশ্য করিয়াই প্রশ্নে জর্জর করিতে থাকে তাপসী নিজেকে। কেন 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 অমন উদাসীন নিশ্চিন্ততায় কাশিবাস করিবারই বা প্রয়োজন কি ছিল তোমার? যে জট পাকাইয়া রাখিয়াছ তাহার গ্রন্থি খুলিবার দায়িত্ব কি কিছুই নাই তোমার? একবার কি কুসুমপুরে যাওয়া যায় না? কাশীর মায়া কাটাইয়া দেশে আসিয়া একবার খোঁজ খবর লওয়া উচিত ছিল নাকি? তাপসীর ইহকাল পরকাল খাইয়া চিত্রলেখার উপর অভিমান করিয়া দিব্য আরামে বসিয়া আছো, বিকার মাত্র নাই।
আচ্ছা, নানির সঙ্গে একবার যদি সে নিজে দেশে যাইতে পাইত, খুঁজিয়া দেখিত দেবমন্দিরের সেই উদার প্রাঙ্গণে সেই স্থলকমলের মতো আরেক দুইখানি পায়ের ছাপ আজও আছে কিনা। ধুত, এ কি পাগলের মতো ভাবনা শুরু করিয়া দিয়েছে তাপসী। বাঁচিয়াই যদি থাকে, সেই অগাধ ঐশ্বর্যের মালিক এখনো গৃহিণী শূন্য গৃহে নীরস জীবনযাপন করিতেছে নাকি? পাগল, তাও আবার পাড়াগাঁয়ের ছেলে। কলিকাতার হোস্টেলে থাকিয়া পড়ালেখা করিবার কথা ছিল, বলিয়াই যে করিয়াছে তাহারই বা নিশ্চয়তা কি? অল্প বয়সে অনেক পয়সা হাতে পড়ায় কুসঙ্গে পড়িয়া বিগড়াইয়া বসিয়া আছে কিনা কে আর বলিতে পারে। আর সকলের ওপর কথা, বাঁচিয়া আছে কিনা। বাঁচিয়া থাকিলে নিজেই কি এতদিনে একটা সন্ধান লইতে পারিত না? কিন্তু প্রয়োজনই বা কি তাহার? আর প্রয়োজন থাকিলে হয়তো লইত। প্রথম দিকে অবশ্য এইখানের ব্যবহারটা ভদ্র জনচিত হয় নাই। তবু শিক্ষা দীক্ষা যদি সব কিছু পাইয়া থাকে, সভ্যতা ভব্যতার তো একটা মূল্য আছে। বিবাহিত পত্নীর পত্নীত্বকে উড়াইয়া দিয়া বিবাহিতা। আচ্ছা, বিবাহটা কি সত্যই শাস্ত্রসম্মত হইয়াছিল? বিবাহ বলিয়া গণ্য করা যায় তাহাকে? বহুদিন বহুবার সেই কথাটাই ভাবিতে চেষ্টা করিয়াছে তাপসী। আজকে খোলা চোখে স্পষ্ট করিয়া ভাবিতে বসে। হয়তো যেই বাধাটায় সে দুর্লঙ্ঘ মনে করিয়া এতদিন বিরাট একটা মূল্য দিয়া আসিতেছে, আসলে সেইটা কিছুই নয়, বিরাট একটা ফাঁকি মাত্র। শখের যাত্রা দলের রাজরানী সাজিয়া অভিনয় করার মতো। আর সেই অভিনয়ের অন্যতম অভিনেতা কোন কালে সেই অভিনয় শয্যা খুলিয়া স্বাভাবিক জীবনযাপন করিতেছে। সেই খামখেয়ালি খেলার অভিনয়ের রানীত্ব লইয়া ভিখারিনীর মতো নিজেই তাহার দুয়ারে গিয়া দাঁড়াইবে তাপসী, বলিবে, এই দেখো, আমি তোমার জন্য দীর্ঘকাল শবরীর প্রতীক্ষা করিতেছিলাম, আজ আসিয়াছি তোমার চরণে শরণ লইয়া ধন্য হইতে। চিনিতে না পারিয়া সে যদি হাসিয়া ওঠে, যদি পূর্ব অপমানের শোধ লইতে অপমান করিয়া তাড়াইয়া দেয়, নিজের সুশৃঙ্খল জীবনযাত্রার মাঝখানে আকস্মিক উপদ্রব ভাবিয়া যদি অবজ্ঞা করে, তবুও যাইবে নাকি তাপসী? যাইবে সতীনের ঘরে অনধিকার প্রবেশের চেষ্টা করিতে? ছি ছি, চিত্রলেখায় বাস্তব বুদ্ধি সম্পন্ন সংসার অভিজ্ঞ মানুষ, তাই উড়াইয়া দিবার বস্তুকে চিরদিনই উড়াইয়া দিয়া আসিতেছে। ঘরে বাহিরে কোথাও কোনো দিন সে এই কথাটুকু উচ্চারণ মাত্র হইতে দেয় নাই। কিন্তু তাপসী মিথ্যা স্বপ্নের মোহে, মিথ্যা সংস্কারের দাসত্বে আজীবন নিজেও কষ্ট পাইল, মাকেও কি কম কষ্ট দিল না? চিত্রলেখার এই যে কাঙালপনা, এই যে রোষ, ক্ষোভ, অসহিষ্ণুতা, সব কিছুর মূল কারণই তো তাপসীর ভবিষ্যৎ সুখের আশা। হয়তোবা চিত্রলেখার ধারণাটা ভুল, কিন্তু সন্তানের সুখ চিন্তায় তো ভুল নাই। তবে তাপসী সেই মাতৃহৃদয়কে অবহেলা করিবে কোন শ্রেয় বস্তুর আশায়? আর আর শুধুই কি মাতৃহৃদয়, আর একখানি উন্মুখ হৃদয়কে চাবুক মারিয়া মারিয়া দূরে সরাইয়া দিবার কঠোর যন্ত্রণা নিজের হৃদয়েও কি অহরহ ক্ষতবিক্ষত করিয়া তুলিতেছে না? যাক, আর নয়, ঘটনার প্রবাহে নিজেকে এইবার ছাড়িয়া দিবে সে। দেখাই যাক, বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের বজ্র ভাঙিয়া আসিয়া তাপসীর মাথায় পড়ে কিনা। স্থানভ্রষ্ট চুলের গোছা ও শাড়ির আঁচল গুছাইয়া উঠিয়া দাঁড়ায় তাপসী। ছাড়িয়া দিবে নিজেকে আলোর বন্যায়, উৎসবের কলস্রোতে। ছাড়িয়া দিবে নিজেকে মায়ের হাতে। ছাড়িয়া লইবে নিজেকে বহুদিন বর্ধিত সংস্কারের কঠিন শিলাতল হইতে। নিঃশেষে সমর্পণ করিয়া দিবে আপনাকে প্রেমাস্পদের উন্মুক্ত বক্ষে, বলিষ্ঠ বাহুবেষ্টনের মধ্যে। সেই ভালো, তাই হোক, সেইটাই স্বাভাবিক। আজীবন বালবিধবার উদাস ভঙ্গি আর নিষ্প্রিয় মন লইয়া এই শোভা সম্পদময়ী ধরণীতে টিকিয়া থাকার কোনো অর্থই আর হয় না।
চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিন্ত মনোভাব লইয়া যেন এইবার সে উৎসব সমারোহের মধ্যে নিজেকে সমর্পণ করিতে যায়। হাস্যলাস্যময়ী তাপসীকে দেখিয়া অবাক হোক কিরীটী, মুগ্ধ হোক, ধন্য হইয়া যাক। চোখ জুড়াক চিত্রলেখার, জ্বলিয়া মরুক লিলি। অমিতাভ বুঝুক তার পছন্দ অপছন্দকে কেয়ারও করে না তাপসী। তার প্রিয় ব্যক্তিকে অপমান করিয়া বিতাড়িত করার সাধ্য কাহারও নাই। প্রেমের মর্যাদায় তাহার আসন সুপ্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছে তাপসী। চটিটা পায়ে গলাইতেছে, পিছন হইতে ডাক পড়িল। না, চিত্রলেখার নয়, লিলিরও নয়, বন্ধু বান্ধবী কাহারও নয়, নিতান্তই প্রিয় ব্যক্তিটির, যাহার চিন্তায় তাপসীর এত সুখ, এত যন্ত্রণা, যে তাপসীর দিনরাত্রির শান্তি অপহরণ করিয়া লইয়াও তাপসীর প্রিয়তম, যে আসিয়াছিল পিছন হইতে কাঁধের ওপর আলগোছে একটু স্পর্শ দিয়া আবেগ মধুর কণ্ঠে ডাকিয়া উঠিল, তাপসী, তাপসী। কিরীটীর এত বড় সাহস বাড়িল কখন? তাপসীর সিদ্ধান্ত জানিয়া ফেলিল নাকি মনে মনে, অথবা চিত্রলেখার সস্নেহ প্রশ্রয়ের জের? তাপসীর কাঁধে হাত রাখিবার মতো দুঃসাহস তো গত সন্ধ্যাতেও ছিল না তাহার। কম্পিত তাপসী ঘুরিয়া দাঁড়ায়, সহজ হইবার চেষ্টায় আরও ভাঙা গলায় বলে, আপনি কখন এলেন? এই তো আসছি। গেটটা পার হতেই চোখে পড়ল এই নির্জন কোণে তোমার ধ্যানমগ্ন মূর্তি। আজকের তুমি আমার নিজস্ব আবিষ্কার তাপসী। হায় হায়, নিজেকে যে এতক্ষণ ধরিয়া প্রস্তুত করিল তাপসী, কোথায় গেল সেই সব? কোথায় সেই হাস্যলস্যে চপলতায় কিরীটীকে বিভ্রান্ত করিয়া ফেলিবার মতন নতুন রূপ? আগের মতোই অস্বচ্ছন্দভাবে বলে, চলুন বাড়ির ভেতরে যাই। না না, থাক, কিরীটী ব্যগ্রস্বরে বলে, বাড়ি তো আছেই, থাকবেও, কতগুলো ঝঞ্ঝাট গোলমাল আর চোখ জ্বালা আলো নিয়ে। এমন পরিবেশের মধ্যে তোমাকে পাওয়া দুর্লভ নয় কি? বসো লক্ষ্মীটি। সন্ধ্যার আবাসে আকাশে পড়িয়াছে ছায়া, মাটির বুকে গোধূলির সোনার ঢেউটা ম্লান হইয়া আসিতেছে। বাগানের এই নিভৃত কোণটিতে তো আরও তাড়াতাড়ি ঘনাইয়া আসিবে অন্ধকার। এইখানে একা একা কিরীটীর সঙ্গে মুখোমুখি বসিয়া থাকিবে তাপসী? আশ্চর্য প্রস্তাব তো। না, সমর্পণের মন্ত্র বৃথাই এতক্ষণ অভ্যাস করিয়াছে সে। অসংকোচে পাশে আসিয়া বসিতে পারিতেছে কই? বসিতেও পারে না, প্রতিবাদও করে না, অভিভূতের মতো দাঁড়াইয়া থাকে। হয়তোবা এই অসতর্ক মুহূর্তে যদি কিরীটীর বলিষ্ঠ বাহুবেষ্টনের ভেতর ধরা পড়িতে হইত তাপসীকে, সমস্তটাই সহজ হইয়া যাইত, মোড় ফিরিয়া যাইত তাপসীর বাকি জীবনের। কিন্তু তাহা হইল না, অত সাহস কিরীটীর নাই। এমনই হয় মানুষের জীবনে, প্রতিনিয়ত এমনই কত সম্ভাবনাময় মুহূর্ত বৃথায় নষ্ট হয়। সমস্যা মীমাংসার প্রান্তসীমায় আসিয়া ধাক্কা খাইয়া ফিরিয়া যায় জটিলতার পথে। হৃদয় আবেগের সহজ প্রকাশ আচ্ছন্ন করিয়া তোলে অকারণ কুণ্ঠার কুয়াশা। দস্যুর মতো লুট করিয়া লইবার সাহস সকলের থাকে না। কিরীটী তাপসীর মতোই ভীরু, কুণ্ঠিত, লাজুক। তাই কাঁধের ওপরকার আলগোজ স্পর্শটুকুও সরাইয়া লইয়া শুধু কণ্ঠস্বরে সমস্ত আগ্রহ ভরিয়া বলে, তাপসী, শোনো, পালিয়ে যেও না, আজ আমাকে কিছু বলতে দাও। যে কথা বলতে না পেরে আমার দিনরাত্রি শান্তিহীন, যেই কথা বলবার জন্য আমার সমস্ত হৃদয় অস্থির হয়ে থাকে, সাহসের অভাবে যা কোনোদিনই বলতে পারিনি, আজকের এই পরম মুহূর্তে বলতে দাও সেই কথাটি। বলতে দাও। বলিতে দিবার প্রয়োজন আছে নাকি? তাপসী কি জানে না সেই কথাটি? সৃষ্টির আদিকাল হইতে নারীর উদ্দেশ্যে যেই কথা ধ্বনিত হইয়া আসিয়াছে পুরুষের বিহ্বল কণ্ঠে, সেই কথাটি আরেকবার ধ্বনিত হইবে নতুন ছন্দে, নতুন মহিমায়।
কিন্তু নারীর কণ্ঠ ধ্বনিত হয় না বলিয়াই কি তাহার কথা অপ্রকাশিত থাকিয়া যায়? নারীর শিরায় শিরায় রক্তের উন্মাদ দোলায় ধ্বনিত হয় না সেই চিরন্তন বাণী? তার নির্বাক ভঙ্গিমায় উচ্চারিত হয়ে থাকে না প্রেম নিবেদনের বিহ্বল ভাষা? উচ্চারণ করিবার প্রয়োজনই বা তবে কোথায়? রক্তকোমল দুইখানি করতল বলিষ্ঠ তপ্ত দুই মুঠিতে চাপিয়া ধরিয়া শুধু পাশাপাশি বসিয়া থাকাই তো যথেষ্ট। বিশেষণ খুঁজিয়া খুঁজিয়া কথা সাজাইবার দুরূহ পরিশ্রম বাঁচিয়া যায়। কিন্তু পরিশ্রম বাজাইবার কৌশল সকলে জানিলে তো। তাপসী এক নিমেষে চোখ তুলিয়া তাকাইয়া অস্পষ্ট সুরে যা বলে শুনিতে পাওয়া গেলে বোধ করি তার অর্থ এই দাঁড়াইত, ওইদিকে হয়তো সকলেই তাপসীর অনুপস্থিতিতে ব্যস্ত হইতেছে, এক্ষুনি খুঁজিতে আসিবে, অতএব খুঁজুক না, ক্ষতি কি? কিন্তু এই মুহূর্তটি নষ্ট হয়ে গেলে হয়তো আমিও আর খুঁজে পাব না আমার সাহসকে। এত ভয় কিসের? ভয় না, ঠিক ভয় নয়, তবে ভরসার অভাব বলতে পারো। প্রতিদিনই প্রস্তুত হয়ে আসি বলবো বলে ফিরে যাই, তবে আজ নিতান্তই প্রতিজ্ঞা করে এসেছি। ও কি, তোমার কি শরীর খারাপ লাগছে? না না, কিচ্ছু না, কিন্তু আমি বলি কি, এতদিন যদি না বলেই কেটেছে তবে আজও থাক। কিন্তু কেন? মেনে না নাও না নাও, শুনতে তোমার ক্ষতি নেই তাপসী। ক্ষতি? হঠাৎ তাপসী কেমন অদ্ভুতভাবে হাসিয়া ওঠে। আমার ক্ষতি করার ভারটা স্বয়ং বিধাতা পুরুষ নিজের ঘাড়ে নিয়ে রেখেছেন, মানুষের জন্য আর বাকি রাখেননি কিছু। তবুও থাক। তবে থাক, হয়তোবা আজও সময় হয়নি, কিন্তু শুনতে পারলে বোধহয় ভালোই হতো। কিংবা কি জানি, শোনাতে গেলে হয়তো এইটুকু সৌভাগ্য আমার বজায় থাকবে কিনা। আচ্ছা, তবে থাক, আজকের গোলমালটা কেটেই যাক। চলো ভেতরে চলো। হ্যাঁ, যাচ্ছি, আপনি যান।